ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের আমরা শুরু করতে চলেছি কোষে দেখি 5.7-এর দাগ নম্বর হচ্ছে 10 থেকে 20। এর আগে আমরা 1 থেকে 9 পর্যন্ত সমাধানটা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটা দেখে নিও। ওই ভিডিওতে যেটা আমরা করেছি, 3টে পদ্ধতি নিয়ে আলোচনা করেছি, সমাধানের 3টে পদ্ধতি, মানে সহসমীকরণ, রৈখিক সহসমীকরণ সমাধানের জন্য যে 4টে পদ্ধতি আছে, ওই ভিডিওতেই আমরা 3টে পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে ওই 1 থেকে 9 সমাধান করে দিয়েছি। ঠিক আছে? আর এই ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো আরও যে একটা পদ্ধতি বাকি আছে, বজ্রগুণন পদ্ধতি। ওই পদ্ধতিটা এই ভিডিওতে আমরা শিখব। অঙ্কর মধ্যে যখন সমাধান করব ওই বজ্রগুণন পদ্ধতিটা আমরা জেনে নেব। ঠিক আছে? আর 10 থেকে 20 পর্যন্ত সমাধানগুলো আমরা করব। তাহলে চলো শুরু করা যাক। তার আগে বলি যে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, লাইক দিয়ে আমাদের পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে চলে যাবে। সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো, যখনই আপলোড করো সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যদি তোমরা শেয়ার করতে চাও শেয়ারও করতে পারো, কারণ শেয়ার করলে কি হয়, তোমাদের বন্ধু যারা জানে না তাদেরও সুবিধা হবে। ঠিক আছে? তাহলে চলো আজকে শুরু করা যাক। দেখো, আজকে 10 থেকে আমরা শুরু করব, তাই তো? তো বন্ধুরা, তোমরা পাশে বইটা রেখে দিও, যাতে অঙ্কগুলো দেখে নিতে সুবিধা হয়। ঠিক আছে? দেখো, 10 নম্বর যে অঙ্কটা আছে, সেই 10 নম্বর অঙ্কটা হচ্ছে রফিকদের আয়তক্ষেত্রকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 75 বর্গমিটার বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য 2 মিটার হ্রাস ও প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 15 বর্গমিটার বৃদ্ধি পায়। সহসমীকরণ গঠন করে রফিকদের মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক কীভাবে এটা সমাধান করা যায়। দেখো, কী ধরে নেওয়া হচ্ছে, প্রথমে ধরে নেওয়া হচ্ছে রফিকদের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x মিটার ও y মিটার, মানে দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার। যথাক্রমে লেখার অর্থ তোমরা জানো, যারা জানো না তাদের জন্য বলে দিই। যথাক্রমে লেখার অর্থ হলো, ধরো এটা যদি আমি এরকমভাবে লিখতে পারতাম, রফিকদের মেঝের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার, এভাবে লেখা যেত। এভাবে না লিখে এই যথাক্রমে দেওয়ার অর্থ, যথাক্রমের পরে যে আগে দৈর্ঘ্য লেখা আছে এখানে, পরে প্রস্থ, যথাক্রমে লিখলে বোঝা যাবে যে দৈর্ঘ্যটা x মিটার, প্রস্থ y মিটার। যদি তুমি এখানে যথাক্রমে না লেখো, তাহলে কি হবে, যে এটা বোঝা যাবে না যে দৈর্ঘ্য x না প্রস্থ x। ঠিক আছে? দৈর্ঘ্য x না প্রস্থ x, বা দৈর্ঘ্য y না প্রস্থ y। ঠিক আছে? এটা বোঝা যাবে না, কিন্তু যথাক্রমে লিখলে বোঝা যাবে দৈর্ঘ্যটা x মিটার আর প্রস্থটা y মিটার। আশা করি বুঝতে পেরেছ যথাক্রমে লেখার কারণটা কী। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা লিখতে থাকবো, বিভিন্ন প্রয়োজনে এটা যথাক্রমেটা লেখা হবে। এবার দেখো, তাহলে রফিকদের আয়তক্ষেত্রকার মেঝের ক্ষেত্রফল কী হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই ক্ষেত্রফল হয়ে যাবে, দেখো, XY বর্গ মিটার। ক্ষেত্রফলের এককটা বর্গ একক হয়, তাই বর্গ মিটার। ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে। এবার দেখো, প্রথম শর্ত অনুযায়ী প্রথম শর্ত কী বলেছিল যে মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার যদি বৃদ্ধি করি। দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা মানে কি, x ছিল 2 বৃদ্ধি করলে x+2, প্রস্থ কত হবে তাহলে, প্রস্থ বৃদ্ধি করে 3 মিটার, তাহলে y+3 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য x+2, প্রস্থ y+3, তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে, x+2 ইন্টু y+3, তাই হয়েছে ক্ষেত্রফল। এবার যে ক্ষেত্রফল তাহলে বলছে বৃদ্ধি পাবে 75 বর্গ মিটার। আগে ক্ষেত্রফল কত ছিল, xy, তাহলে এখন এই যে ক্ষেত্রফলটা হচ্ছে এটা আগের থেকে 75 বেশি, তাই XY + 75 লেখা হয়েছে। তার প্রথম শর্তটা পূরণ করলো। এবার দ্বিতীয় শর্ত দেখো, দ্বিতীয় শর্ত কী বলা হচ্ছে, বলেছে যে দৈর্ঘ্য যদি 2 মিটার হ্রাস আর প্রস্থ যদি 2 মিটার বৃদ্ধি করা হয়, আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি, দৈর্ঘ্য 2 মিটার হ্রাস, প্রস্থ 3 মিটার বৃদ্ধি। হ্রাস করা মানে কমে যাওয়া, তাহলে x ছিল 2 মিটার, হ্রাস করলে x, তাহলে বিয়োগ হবে x-2, আর প্রস্থটা বলেছে 3 মিটার বৃদ্ধি, আগের মতো একই আছে, তার y+3। আর তাহলে বলেছে যে ক্ষেত্রফলটা 15 বর্গমিটার বৃদ্ধি হবে, তাহলে কী হবে, XY+15, বোঝা গেল। এটা হয়ে গেল দ্বিতীয় শর্ত। এবারে ওই দুটোকে আমরা দুটো সমীকরণ নাম দিলাম, দিয়ে ওখান থেকে কী করছি দেখো, 1 নম্বর সমীকরণ দিয়ে কী পাচ্ছি সেটা বার করে নিচ্ছি। মানে ওখান থেকে x সমান বার করে নেওয়া হচ্ছে, কী হচ্ছে দেখো, x সমান বার করে নেওয়া হচ্ছে এই এখান থেকে এখানের পরে এই লাইনটা, তারপরে এইটা। ঠিক আছে? এইভাবে। তারপরে দেখো 2 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, 2 নম্বর সমীকরণ থেকেও ওই রকম, 2 নম্বর সমীকরণ থেকে এটার পরে এইটা, এরপরে তো এইটা, মানে তোমরা কিন্তু সবটা নিচে নিচে করবে। x সমান বার করে নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এটা কোন পদ্ধতিতে করছি তোমরা বুঝতে পারছো, তোমরা কমেন্ট করে জানাও এটা আমি এখন আমরা কোন পদ্ধতিতে এটা সলভ করছি, 10 নম্বর অঙ্কটা।
এটা কিন্তু আমরা এই তিনটে পদ্ধতি আগে যেটা বলে দিয়েছি সেই পদ্ধতির মধ্যে একটা, ঠিক আছে। আজকে তোমাদের যেটা শেখাবো বজ্রগ্রহণ, সেটা অন্য অঙ্কের মধ্যে আমরা শেখাবো। এই অঙ্কের মধ্যে বজ্রগ্রহণ পদ্ধতিটা নয়, এটুকু বলে দিই, কিন্তু এই তিনটে পদ্ধতির মধ্যে আছে, তোমরা বুঝতেই পারবে আগে যদি ভিডিওটা দেখে থাকো। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ দ্বয় থেকে, এবার এই 3 নম্বর 4 নম্বর সমীকরণ দ্বয় থেকে আমরা কি করব, এক্সটাকে এক্সের মানকে তুলনা করব। করলে কি পাবো দেখো, করলে যেটা আমরা পেয়ে যাব, এক্সের মান তুলনা করলে কি আসবে দেখে নাও। দেখো এক্সের মান তুলনা করে আমরা যেটা পেয়েছি 2i প্লাস 21/3 আর 69 মাইনাস 2i/3। ওখান থেকে ওয়াইয়ের মানটা আমরা বার করে নেবো। এটা তো তোমরা জানো এভাবে কীভাবে সলিউশন করতে হয়, ঠিক আছে। ওয়াইয়ের মানটা ওখান থেকে বার করে নিয়েছি। এবার 3 নম্বর সমীকরণে ওয়াই সমান 12 আমরা বসিয়ে দিয়েছি, ওয়াই সমান 12 বসিয়ে দিলাম। বসালে কী পাচ্ছি দেখো, 3 নম্বর সমীকরণটা কী ছিল ওপারে লেখা ছিল বুঝতে পারছি। ওখানে ওয়াই সমান 12 বসিয়ে দিলে দেখো 69 মাইনাস 24 হবে বাই 3। এখান থেকে এক্সের মানটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এটা সমান বা এক্স সমান 45/3 হয়ে গেল, সেখান থেকে এক্স সমান 15, ঠিক আছে। তাহলে দেখো এক্স আর ওয়াইয়ের মান এটা জানতে চেয়েছিল যে রফিতের যে আয়তক্ষেত্রাকার মেজ, তার মেজের দৈর্ঘ্য প্রস্থ জানতে, তার মেজের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 12 মিটারটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে চলো 11 দাগে যে অঙ্কটা আছে, বইটা সামনে রাখবে, বইটা কাছে রাখলে সুবিধা হবে তোমাদের। এই ভিডিওটা যখন দেখবে বইটা কাছে রাখবে, ঠিক আছে। 11 যে অঙ্কটা আছে সেখানে দেখো বলেছে একটা বন্ধু মেরি ঈশানকে বললো যে তোমার টাকার 1/3 আমায় দাও, দিলে তাহলে আমার 200 টাকা হবে। আর ঈশান মেরিকে বললো যে তোমার টাকার অর্ধেক আমাকে দিলে 200 টাকা হবে। তাহলে সহসমীকরণ গঠন করে হিসাব করে দেখি, ঠিক আছে। আচ্ছা এই বই পড়লে কিন্তু সময়টা চলে যাচ্ছে বেশি। আচ্ছা আমি আর পড়বো না, তোমাদের দাগ নম্বর অনুযায়ী অঙ্ক কীভাবে করি সেগুলো যখন বলবো তখন বুঝে কী কী শর্ত আছে সেইভাবে করবো, ঠিক আছে। চলো তাহলে দেখো আমরা প্রথমে 11টা ধরে নিয়েছি যে মেরির কাছে এক্স টাকা আছে আর ঈশানের কাছে আছে ওয়াই টাকা, ঠিক আছে। এবার দেখো কী করা হচ্ছে, প্রথম শর্তটা কী আছে সেটা দেখো। প্রথম শর্ত সেটা পড়ছি। প্রথম শর্তে কী বলেছে, মেরি বলছে আমার বন্ধু মেরি ঈশানকে বলল যে তোমার টাকার 1/3 আমায় দাও। তোমার টাকা মানে ঈশানকে বলছে, মানে ঈশানের টাকার 1/3 যদি দেওয়া হয় মেরিকে, তাহলে মেরির 200 টাকা হবে। তাহলে মেরির হবে 200 টাকা। তাই হলো যে মেরির টাকা কত, মেরির টাকা তো এক্স টাকা আছে, মেরির কাছে যদি আর কত দেওয়া হয় যে ঈশানের 1/3 মানে ওয়াইয়ের 1/3 মানে ওয়াই/3 দিলে, তাহলে মেরির টাকা আর ঈশানের টাকা মিলিয়ে কত হয়ে যাবে, 200 টাকা হবে, সেটাই হয়ে গেছে। দ্বিতীয় শর্ত কী বলছে, ঈশান বলছে মেরিকে তোমার টাকা অর্ধেক আমার দাও, দিলে তাহলে আমারও 200 টাকা হবে। ও বলছে তোমার টাকা অর্ধেক দাও, এক্সের অর্ধেক মানে কত হচ্ছে x/2 আর ওয়াই প্লাস x/2 200 টাকা। এই হয়ে গেল দুটো সমীকরণ, ঠিক আছে। আর এই দুটো সমীকরণ আমরা সমাধান করে নেবো। দেখো এখানে কী করে যাচ্ছে যে 1 নম্বর সমীকরণ থেকে কী পাচ্ছি, এক্সের মানটা বের করে নিচ্ছি। কী হচ্ছে মানে এক্স সমান কত হচ্ছে, মানে এক্সটাকে ওয়াইয়ের আকারে করে নিচ্ছি, এক্স সমান কত বার করে নিলাম। 2 নম্বর সমীকরণ থেকে দেখলাম যে এই 2 নম্বর সমীকরণ থেকেও এক্স সমান কত বার হয় সেটা দেখে নিলাম। এবারে এই সেখানে 3 নম্বর 4 নম্বর নাম দিয়ে সেটাকে 3 নম্বর 4 নম্বর সমীকরণ দ্বয় থেকে আমরা এক্সের মান তুলনা করছি। তুলনা করলে কী পাচ্ছি দেখো, তুলনা করে যেটা পেলাম ওই 200 মাইনাস ওয়াই/3 সমান 400 মাইনাস 2y, ঠিক আছে। এটা এই জিনিসটা পেয়ে গেলাম 200 মাইনাস, তাহলে ওখান থেকে 2y মাইনাস ওয়াই/3 সমান 400 মাইনাস 200 মানে 2yটাকে দিকে নিয়ে গেলাম, 200টাকে দিয়ে নিয়ে গেলাম, নিলে এটা চলে আসে, ঠিক আছে। এবারে দেখো তাহলে ওখান থেকে পেয়ে গেলাম 5y/3 সমান 200 মানে 5y, ওখান থেকে ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। 600/5 মানে 120। তাহলে 4 নম্বর সমীকরণে ওয়াইয়ের মানটা বসাচ্ছি, বসালে কী পাচ্ছি, এক্সের মানটাও পেয়ে গেলাম ওখান থেকে। তাহলে ওয়াইয়ের মান এক্সটা কী ছিল, মেরির কাছে টাকা হয়েছিল x টাকা মানে 160 টাকা পেয়ে গেলাম, আর ঈশানের কাছে আছে কত 120 টাকা, ঠিক আছে। এবার দেখো কার কাছে কত টাকা আছে সেটা পেয়ে গেলাম। এবারে 12 দাগের অঙ্কটা দেখে নাও। 12 দাগের অঙ্কটা কী বার করতে বলেছে, যে দাদু মোট কত টাকা ওদের সমানভাবে ভাগ করে সেটা বার করতে বলেছে। তো জন্য কী ধরে নেওয়া আছে দেখে নাও। ধরে নেওয়া হচ্ছে যে ধরি দাদারা একজন মেলায় গিয়েছিল, মানে কতজন গেলে সেটা জানতে চেয়েছে, কতজন গিয়েছিল এবং কাকে কত টাকা করে ভাগ করে দিয়েছে আর কি, মেলায় গিয়েছিল। আর দাদু মেরিকে কত টাকা ওদের মানে মোট কত টাকা ওদের মধ্যে সমানভাবে ভাগ করেছিল। আচ্ছা ধরে নেওয়া আছে যে দাদারা একজন মেলায় গিয়েছিল এবং দাদু মোট ওয়াই টাকা ওদের মধ্যে সমানভাগে ভাগ করে দিয়েছিল, মানে একজন গিয়েছে তাদের মধ্যে তাদেরকে ওয়াই টাকা সমানভাবে ভাগ করে দিয়েছিল, এটা আমরা ধরে নিলাম। তাহলে প্রথম শর্ত অনুযায়ী কী হবে দেখো, প্রথম শর্ত অনুযায়ী যেটা এসছে এটা কী করে এলো একটু বুঝে নাও। প্রথম শর্তটা কী বলে দেওয়া আছে দেখো, প্রথম শর্ত বলে দেওয়া আছে যে আমার দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন, মানে দাদাও তার কিছু বন্ধুরা একসাথে মেলায় যাবে। এবারে মেলায় কারা কারা যাবে, দাদা এবং তার বন্ধুরা,
ঠিক আছে, দাদার সমেত তার বন্ধুরা যাবে। আর দাদু তাদের মধ্যে কিছু টাকা সমান ভাগে ভাগ করে দিলেন। দেখছি দুজন বন্ধু কম থাকতো, যদি দুজন বন্ধু কম থাকতো, মানে আছে কজন, ওরা আছে এক্স জন। দুজন যদি কম থাকে তাহলে x-2 হবে। x-2 যদি কম থাকতো তাহলে বলছে শর্তটা, তাহলে প্রত্যেকে 18 টাকা পেত। প্রত্যেকে যদি 18 টাকা পায়, x-2 জন লোক প্রত্যেকে 18 পেলে ওটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এত টাকা হবে টোটাল এত টাকা। আর সেইটা তো কার সঙ্গে সমান, দাদু কত টাকা দিয়েছে, মোট ওয়াই টাকা দিয়েছে, তাহলে ওয়াই সমান ওইটা হয়ে যাবে। তাহলে প্রথম শর্তটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো দ্বিতীয় শর্তটা কি আসবে। দ্বিতীয় শর্তটা দেখে নাও কী করে এটা হলো। দ্বিতীয় শর্ত বলেছি যে আবার যদি তিনজন বন্ধু বেশি থাকতো, আগে বলছিল কম থাকতো দুজন, আর যদি তিন বেশি থাকতো তাহলে x+3 হতো। তারা বলছে প্রত্যেকে কত করে পাবে, 12 টাকা করে পেতো, তাহলে 12 ইন্টু এটা হয়ে গেল। তাহলে মোট এত টাকা, সেটা কার সঙ্গে সমান, ওয়াইয়ের সঙ্গে সমান, এটা পেয়ে গেলাম, তাই না? এবারে 1 ও 2 আমরা সমাধান করব। সেই সমাধানের পদ্ধতিটা কী করা হয়েছে দেখো। 1 ও 2 নম্বর সমীকরণ দেওয়া থেকে ওয়াইয়ের মান তুলনা করে পাচ্ছি। যেহেতু ওয়াই সমান দেওয়া হয়েছে, ওয়াইয়ের মান তুলনা করতে হবে সরাসরি, আর কিছু করতে হচ্ছে না, করলে এক্সের মান পেয়ে যাবে এখান থেকে। তাই হয়েছে, এক্সের মান আমরা পেয়ে গেছি। আর এক্সের মান এবার 1 নম্বর সমীকরণে বসিয়ে আবার ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। তাহলে দেখো সেখান থেকে আমরা পেয়ে গেলাম দাদারা 12 জন মেলায় গিয়েছিল এবং তাদের মোট 180 টাকা সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন, ভাগ করে ওদের মধ্যে দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে 12 অঙ্কটা হয়ে গেল। আর চলো পরবর্তী অঙ্ক। আর অঙ্কটা তোমরা বই থেকে দেখে নেবে। দেখো আমি এখানে আর করছি না, এখানে অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও। প্রথমে ধরে নিয়েছি কি, যে প্রথমে দাদার থলিতে 1 টাকার মুদ্রা ছিল এক্সটি। এখানে প্রশ্নই করেছে যে 1 টাকার মুদ্রা কত ছিল আর 50 পয়সার মুদ্রা কত ছিল, সেটা প্রথমে দাদার থলিতে সেটা বার করতে বলেছে। আমরা ধরে নিয়ে হয়েছি সেই জন্যে যে 1 টাকার মুদ্রা ছিল হচ্ছে এক্সটি আর 50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটি, এইটা ধরে নেওয়া হয়েছে থলিতে। এবারে প্রথম শর্ত কি বলেছে দেখো। প্রথম শর্তানুসারে যেটা আমরা লিখেছি, কেন লিখেছি, প্রথম শর্ত বলেছে যে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মূল্যে মোট 350 টাকা আছে। তাহলে 1 টাকার মুদ্রা কটা আছে, এক্সটি, তাহলে 1 টাকার মধ্যে এক্সটি মানে এক্স টাকা হবে, মোট এক্স টাকা প্লাস 50 পয়সার মুদ্রা আছে কত, ওয়াইটি। তাহলে দুটো 50 পয়সা মানে তো 1 টাকা, তাহলে ওয়াইটি 50 পয়সা মানে কি y/2 টাকা হয়ে যাবে। তাহলে মোট কত টাকা হলো, x+y/2, সেটা মানে কত বলেছে, 350। তাই আমরা x+y/2 সমান 350 লিখলাম। মানে ওই 350 টাকাটা মোট টাকা, 1 টাকার 50 পয়সার মুদ্রা মিলিয়ে, তাই না? তাহলে ওইটা হিসেবে 350 টাকা। প্রথম শর্ত হয়ে গেল। আর দ্বিতীয় শর্তটা কি বলেছে দেখো। দ্বিতীয় শর্তটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে নিয়ে আবার ওই সমসংখ্যক 1 টাকা আবার ওই থলির মধ্যে দিলে এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ 400 টাকা হয়েছে। তাহলে কি কাণ্ড করেছে, মানে ধরো একটা কোনো থলিতে যা ছিল মুদ্রা, তার থেকে 1/3 তুলে নিয়েছে। প্রথমে কি মুদ্রা বলেছে, 50 পয়সার মুদ্রা তুলেছে। 1/3 মানে 1/3, ঠিক আছে, 1/3। ওয়াইয়ের 1/3 সে তুলে নিয়েছে। আবার ওই 1/3 50 পয়সার মুদ্রা 1/3 তুলেছে, কিন্তু আবার 1 টাকার মুদ্রা 1/3 দিয়েছে। তাহলে তার মধ্যে কম বেশি হবে, তাহলে সেই থলের মধ্যে টাকা, আর সেই টাকার পরিমাণ এখন বলা হচ্ছে 400 টাকা হয়ে গেছে। ওইটা ওই রকম দেওয়া নেওয়ার মধ্যে 400 টাকা হয়ে গেছে। আর সেইটা কী করে আমার সমীকরণে আকার প্রকাশ করি দেখো। ছিল কত, ছিল হচ্ছে মুদ্রা ছিল কত দেখো, মুদ্রা এক্সটি 1 টাকার মুদ্রা ছিল, একটা মুদ্রা ছিল, তাহলে এক্স টাকা প্লাস নেওয়া হয়েছে ওখান থেকে, আর দেওয়া হয়েছে কত, আবার y/3 মানে 1/3 তুলে নেওয়া হয়েছে, ওই অংশ তো দিয়েছে, তাহলে দিয়েছে ওই একই অংশ y/3 50 পয়সার মুদ্রা, তাহলে y/3 দিয়ে দেওয়া হয়েছে। তাহলে মোট কতটা হলো, x+y/3। তারপরে দেখো 50 পয়সার মুদ্রা ছিল তো ওখানে ওয়াইটি, আর y/3 দিয়ে তুলে নেওয়া হয়েছে, তাহলে সেখানে y-y/3 এখন পড়ে আছে 50 পয়সা। তাহলে অতটি 50 পয়সা মানে কত টাকা, তার সঙ্গে 1 দিয়ে গুণ করলে অত টাকা হয়ে যায়। তাহলে সেই জন্য মোট টোটাল হলো এত টাকা। এই টোটাল টাকাটাই তো 400 টাকা বলেছে, তাই না? তাহলে এটার সঙ্গে 400 হয়ে গেল, সমান হয়ে গেল। এবারে দেখো এইটাকে একটু 2 নম্বর এই সমীকরণটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হলো। মানে x সমান কত সেই আকারে, x প্লাস ওইটা 2y/3 সমান 400, উপরে ছিল x প্লাস y/2 এই আকারে ছিল, সেই জন্য এটাকে একটু সাজিয়ে নেওয়া হলো। নিয়ে কী করা হচ্ছে দেখো, x সমান কত, 1 নম্বর সমীকরণ থেকে আমরা কী পাচ্ছি, x সমান কত বার করে নিয়েছি, সেটাকে 3 নম্বর সমীকরণ বলছি। আবার 2 নম্বর সমীকরণ থেকে x সমান কত সে বার করে নিয়ে
এটাকে 4 নম্বর সমীকরণ বলছি বলে আবার কি তাহলে সমাধান করছি। এটা কোন পদ্ধতিতে করছি নিশ্চয়ই বুঝতে পারছো। তুলনা করে পাই তাহলে 350 মাইনাস ওয়াই বাই 2 সমান 400 মাইনাস 2y/3 এটা হলো। সেখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা এই পাশাপাশি করেছি বলে গুলিয়ে ফেলো না, এটার পরে এইটা, তারপরে এইটা, তারপরে নিচে এটা, তারপরে এইটা। তোমরা কিন্তু এইভাবে করবে না, সবসময় নিচেই করবে। তাহলে ওয়াই সমান 300 পেয়ে গেলাম। আর ওয়াইয়ের মান যে কোনো একটা সমীকরণ, উপরে 3 সমীকরণের মধ্যে যে কোনো সমীকরণ বসালে হবে। তাহলে আমরা 3 নম্বর সমীকরণে বসাচ্ছি। বসিয়ে কী পাচ্ছি দেখো, বসালে এই জিনিসটাই পেয়ে যাচ্ছি যে x সমান 350 মানে 300/2 মানে x সমান এত, মানে x সমান 200। ঠিক আছে, এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যেটা বলেছিল যে 1 টাকার মধ্যে কটা এক্সটি মানে 200টি, আর 50-এর মধ্যে ছিল ওয়াইটি মানে কত হয়ে যাবে ওই 300টি। ঠিক আছে, এই হচ্ছে উত্তর। 14 নম্বর অঙ্কটা দেখো। অঙ্কটা যেটা আমি পুরোটা পড়ছি না, বা যেটা জানতে চাইছি সেটা কি, যে আমাদের বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব ও গাড়ির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল সেটা বার করতে বলেছে। এক্ষেত্রে আমরা যেটা বার করতে বলেছি ওইগুলোকে সবগুলো এখানে আমরা ধরে নিয়েছি। দেখো কি আমরা ধরে নেবো কি, প্রথমে মোটর গাড়ির গতিবেগ ঘন্টায় কত জানতে চেয়েছে সেটা আমরা ধরে নিয়েছি, এক্স কিমি পার এক্স গতিবেগ ঘন্টা এক্স কিমি, এটা ধরে নিয়েছি। এবং আরেকটা জানতে চাইছে মামা বাড়ি থেকে বাড়ির দূরত্বটা কত, আমাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্বটা কত সে বার করো। ওইটা সরাসরি না ধরে নিয়ে আমরা ধরে নিয়েছি কি কতটা সময় লাগে। মামা বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে মামার বাড়ি যেতে গাড়িটির সময় নেয় কত, ওয়াই ঘন্টাটা ধরে নিয়েছি। এটা ধরে নিলে সুবিধা আছে। আমরা যদি এটা দূরত্বটা ধরে নিতাম তাহলে কিন্তু আমাদের সমীকরণটা জটিল হয়ে যেত, সেই জন্য এইটা ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে ওয়াই ঘন্টা ধরে নিলাম। সময় যদি ওয়াই ঘন্টা হয় তাহলে দেখো আমাদের বাড়ি থেকে মামার বাড়িতে দূরত্বটা কত, এটা তো বার করতে বলেছে। দূরত্বটা তাহলে কত হয়ে যাবে, XY মিটার। কেননা কি গতিবেগ সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বা সময়, তাই অতিক্রান্ত দূরত্ব সমান কী হবে, বেগ ইন্টু সময় হয়ে যাবে। তাই হয়েছে, বেগ হচ্ছে x কিমি পার ঘন্টা আর সময়টা হচ্ছে ওয়াই ঘন্টা, তাহলে বেগ ইন্টু সময় হয়ে গেলে ওটা হলো দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব হলো XY কিমি, এটা পেয়ে গেলাম। এবারে প্রথম শর্ত কি বলেছে দেখো, প্রথম শর্ত বলেছে 14টা দাগে বলেছে যে যদি সমবেগে মামার বাড়ির দিকে রওনা দেয় তাহলে বাড়ি থেকে মামার দিকে রওনা দেয় তাহলে গাড়িটি গতিবেগ ঘন্টায় 9 কিমি যদি গাড়িটি গতিবেগ ঘন্টায় 9 কিমি বেশি হতো তবে ওই পথ অতিক্রম করতে, মানে বাড়ি থেকে মামার পথ অতিক্রম করতে তার 3 ঘন্টা সময় কম লাগতো। তার মানে কী বলেছে, যদি গতিবেগটা 9 কিমি ঘন্টা 9 কিমি বেশি হতো, গতিবেগ কত ধরে নেওয়া আছে এক্স, বেশি হওয়ার কথা বলছি মানে x+9। ঠিক আছে, বেশি যদি হতো তাহলে কী হতো, যে ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা সময় কম লাগতো। 3 ঘন্টা সময় ধরে নেওয়া যায় কত, ওয়াই ঘন্টা। 3 ঘন্টা কম মানে y-3, 3 ঘন্টা সময় কম লাগতো। আর তাহলে মানে দূরত্বটা কত হতো, তাহলে ওই পথ অতিক্রম মানে ওই পথের দূরত্বটা কত, অতিক্রান্ত পথের দূরত্বটা কত হতো, অতিক্রান্ত পথের দূরত্বটা হতো কি, যে ওই এর সঙ্গে বেগের সঙ্গে আর সময়টা গুণ করলে তাই হয়। এই বেগের সঙ্গে সময়টা গুণ করলে ওই দূরত্বটা হয়, সেটা সমান XY। মানে এই বাড়ি থেকে মা বাড়ির দূরত্ব তো সেম, আর সেটাই তো এইটা, আবার সেটাই মানে XY। ঠিক আছে, তাহলে এটা সমান XY হয়ে গেল, বুঝে গেল। এবারে সেখান থেকে আমরা একটু সরল করে নিচ্ছি, নিয়ে কী করছি দেখো, x-3y+9 সমান 0, এইটা এই আকারে নিয়ে এলাম। দ্বিতীয় শর্ত অনুসারে কী হচ্ছে দেখো, দ্বিতীয় শর্ত অনুসারে কী বলেছে, দ্বিতীয় শর্তটা বলেছে যদি গতিবেগ ঘন্টায় 6 কিমি কম হতো, গতিবেগটা যদি কম হতো x থেকে 6 বিয়োগ যদি কম হতো, তাহলে কী বলছে, ওই পথ অতিক্রম করতে 3 ঘন্টা বেশি সময় লাগতো, মানে y+3 অত বেশি সময় লাগতো। ঠিক আছে, আর সেই দূরত্বটা কত, দূরত্ব মানে গতিবেগ ইন্টু সময়, সেই জন্য গতিবেগ ইন্টু সময় সমান এই যে দূরত্বটা সেটাই তো সেই মানে একই দূরত্ব থাকবে, কারণ বাড়ি থেকে মা বাড়ি যাচ্ছে তার দূরত্ব একই XY, আর সেটা এখন এই রূপে এসেছে, তো এটা সমান XY হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো ওখান থেকেও এইটাকে একটা সরল আকারের সমীকরণে নিয়ে এলাম যে x-2y-6 সমান 0। তাহলে এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা লক্ষ্য করো, এই দুটো সমীকরণটা আমরা এখন বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। বজ্রগুণন পদ্ধতি সমাধান করার ক্ষেত্রে লেখাটা কি লিখতে হয়, দুটো সমীকরণ লিখতে হয় যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ থেকে বজ্রগুণন করে পাই, ঠিক আছে, বজ্রগুণনটা কি, বজ্রগুণন নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নাও। এখানে হচ্ছে কি করতে হবে,
আগে এই হচ্ছে দুটো সমীকরণ, ভালো করে একটু খেয়াল করো। এই দুটো সমীকরণের এক্স এইভাবে লিখে নিতে হবে, এক্স বাই ফাঁকা থাকবে সমান ওয়াই বাই নিচে ফাঁকা থাকবে সমান 1 বাই এইটা, ঠিক আছে। এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই ছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি থাকে সেটাই। এবারে নিচে এক্সের নিচে কোনটা হবে দেখো, এক্সের নিচে কি হবে সেটার ক্ষেত্রে কীভাবে ভাববো। এক্সের নিচে যেটা বসবে সেটা হচ্ছে কি, যে এইটার সঙ্গে ওয়াইয়ের সঙ্গে তীরচিহ্ন ভালো করে দেখো, তীরচিহ্ন ভালো করে একটু লক্ষ্য করো। এখানে একটু ভালো করে বুঝে নাও বর্গমূল পদ্ধতিটা। বর্গমূল পদ্ধতিতে প্রথম বলি যে সমীকরণটা যদি এই আকারে থাকতে হবে, এই আকার মানে এর যদি জেনারেল আকার বলি কি, যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তার মানে 84 তার সঙ্গে একটা ধ্রুবক গুণ প্লাস 884 ধ্রুবক গুণ প্লাস ধ্রুবক পদ, এই আকারে থাকতে হবে এক্স ওয়াই জেড। দুটো সমীকরণকে এই আকার, একটা সমীকরণ ধরো এই আকারে আছে, আরেকটা সমীকরণ এরকম থাকলো, বি ওয়াইটা আগে থাকলো, তারপর বি ওয়ান ওয়াই এ ওয়ান এক্স প্লাস সি ওয়ান এরকম থাকলো। তখন এরকম থাকলে হবে না, এটাকে এক্সটাকে এক্সটা প্রথম, তারপর ওয়াই, তারপর যেমন ধ্রুবক পদ, এর দ্বিতীয় সমীকরণটাও তাই করতে হবে, এক্সটা প্রথম, তারপর ওয়াই, তারপর ধ্রুবক পদ। যদি এইভাবে না থাকে তাহলে যদি এইভাবে থাকে তাহলে ঘুরিয়ে নিতে হবে, এইভাবে সাজিয়ে নিতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই ধ্রুবক পদ, এই আকারে যেন সাজানো থাকে। তুমি যদি ওয়াইটাকে আগে রাখো তাহলে ওয়াই এক্স ধ্রুবক পদ, এখানে তাহলে ওয়াই এক্স ধ্রুবক পদ হতে হবে। তখন কিন্তু সমাধানটা ওয়াই দিয়ে শুরু করতে হবে, ওয়াই সমান এক্স সমান বলে এইভাবে শুরু করতে হবে, ঠিক আছে, 1 বাই এইটা। কিন্তু এক্স ওয়াই সব অত জটিলের দিকে আমরা যাবো কেন, সবসময়ের জন্য এই এক্স ওয়াই আর ধ্রুবক এই আকারে রেখে দেবো দুটো সমীকরণ। কেন যে বলছি একই ক্রমে রাখবো তার কারণ এবার বুঝতে পারবে। দেখো এক্সের তলায় ওখানে তো আমরা লিখেছি যে এক্স বাই এইটা সমান সমান ওয়াই বাই একটা সমান সমান 1 বাই কী হবে, এক্সের তলায় কী হবে দেখো, কী বসবে এক্সের তলায় বসবে, ভালো করে একটু দেখো। এই যে এখানে কী লিখেছি দেখো, এখানে 1 - 3 9, 1 - 2 - 6, এগুলো কি ওয়ান কি এক্সের সহগ, ওয়াইটা ও আবার -3 - 2 ওয়াইয়ের সহগ, আবার 9 আর -6 ওটা হলো ধ্রুবক পদ, ঠিক আছে। এখানে মাইনাস আছে মানে শুধু মাইনাসটা ধরে বলতে হবে, প্লাস থাকলে শুধু সংখ্যাটা, আর মাইনাস থাকলে মাইনাসটা ধরে বলতে হবে, ঠিক আছে। এই হচ্ছে নিয়ম। এবারে সেক্ষেত্রে কীভাবে আমি কি করছি দেখো, এটার সঙ্গে এইটা, ঠিক আছে, এটার সঙ্গে এইটা গুণ করে নিচে যাচ্ছে একবার উপরে যায়, একবার নিচের গুণ হবে, একবার উপরে, নিচ থেকে একবার উপর থেকে নিচ, আর নিচ থেকে উপর, এই এখানে শেষ হলো, যেখানে শেষ হবে সেখান থেকে আবার নিচে চলে আসবে এখানে, এই দুটো গুণ হবে, গুণ করে কী হবে, এর বিপরীত দিকে এখান থেকে আবার উপরে উঠবে, এইটা গুণ হবে, এই দুটো সংখ্যা গুণ হবে। গুণ করে দেখো এই এক্সের তলায় কোনটা বসবে, এক্সের তলায় এই যে গুণটা, এটার সঙ্গে এটার গুণ বিয়োগ, এটার সঙ্গে এটা গুণ করব, করে এটার সঙ্গে এটা গুণ বিয়োগ কি, এটার সঙ্গে এটা গুণ, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ মানে কি, -3 - 6 গুণ -3 × -6 বিয়োগ কোনটা হবে, এই -2 × 9, বিয়োগ -2 × 9, এইটা হলো এক্সের তলায় বসবে, বোঝা গেল। এবারে ওয়াইয়ের তলায় কোনটা বসবে, ওয়াইয়ের তলায় ওয়াই সমান যেটা আছে সেটা, এই যে দ্বিতীয় গুণটা দেখো, এখান থেকে শুরু করেছিলাম, শুরু হয়ে এই গেল, গিয়ে তারপর আবার নিচ থেকে উপরে উঠলো, এবার যেখানে শেষ হলো সেখান থেকে আবার নিচে চলে আসবে, তার একেবারে কোণা করে নিচে চলে আসবে, তার মানে 9 আর 1 গুণ হবে, 9 1 গুণ হলে 9 × 1 বিয়োগ কোনটা হবে, এই নিচ থেকে উপরে যেটা গিয়েছিল সেটা বিয়োগ হবে, মানে -6 আর 1 গুণ করতে হবে, বিয়োগ -6 1, -6 × 1, এইটা হচ্ছে ওয়াইয়ের তলায় থাকবে। আর একের তলায় কোনটা থাকবে, একের তলায় যেটা থাকবে দেখো, এখানে শেষ হয়েছে, তাহলে এখান থেকে শুরু হয়ে এর কোণাকুনি পরে এই দিকটা, এই 2-এ চলে আসবে, ঠিক আছে, 2-এ যাবে, গিয়ে আবার এখান থেকে উপরে উঠবে, তাহলে 1 আর 2 1 আর মাইনাস, যেটা -2 ছিল, 1 আর -2 গুণ করলে 1 × -2, এই গুণটা মাইনাস অফ এই 1 × -3, 1 × -3, বুঝে গেল। এইটাই হচ্ছে বর্জ্যগুণন পদ্ধতির নিয়ম, ঠিক আছে। এইটাই করা হয়ে গেলে ব্যাস, এবারে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো, ঠিক আছে, এইভাবে এই চিহ্ন অনুযায়ী কিন্তু গুণটা করতে হবে সব সময়ের জন্য, ঠিক আছে, এই চিহ্ন অনুযায়ী।
এখানে দেখো সেইটাই করা হয়েছে, এখানে যেটা করা হয়েছে দেখে নাও, এখানে সেইটাই আমরা করেছি যে এক্সের তলায় কোনটা বসেছে দেখো, এটার সঙ্গে এইটা গুণ, -3 সঙ্গে -6 গুণ বিয়োগ এটার সঙ্গে এটা -2 9, তারপর 9 শেষ, তার 9 থেকে 1 চলে আসবে এক্সে, সেটা গুণ 9 × 1 মাইনাস হবে কোনটা, যে এখান থেকে উপরে চলে, এখান থেকে ডান দিকে এই ধ্রুবক পদ থেকে একদম এদিকে চলে যাবে উপরে, কারণ -6 × 1 হয়ে গেল এক্সের সহ, সেটা গুণ হয়ে গেল। এবার ও 1-এর তলায় বললাম কোনটা বসবে, এইটাই মানে যেখানে শেষ হয়েছে এক্সে সেখান থেকে আবার 2 চলে আসবে, তাহলে 1 এক্সের সহগ 1 আর ওয়াইয়ের সহগ -2 গুণ হবে 1 - 2 মাইনাস অফ এই 1 থেকে যেটা পড়ে আছে 3 চলে যাবে, তাহলে 1 × -3, ঠিক আছে, বোঝা গেল। এখানে যদি প্লাস থাকতো শুধু 3 নিতাম, মাইনাস আছে বলে -3 লিখতে হবে, তাহলে -3 এই হয়ে গেল ব্যাপার, ঠিক আছে। এবার আমরা এটাকে গুণ করব, তাহলে গুণ করলে 18 হয়, মাইনাস মাইনাসে প্লাস জানো, আবার এখানে মাইনাস আর -2 9 মানে -18, আর এই মাইনাস প্লাস হয়ে গেল, ব্যাস। আর ওয়াইয়ের তলায় যেটা আসবে, চলে আসবে এইটা 9 1 9 আর -6 1 মানে -6 হবে, ইন্টু এর প্লাস আছে তার মানে হচ্ছে +6, তাহলে 1 থেকে -2 আর এটা -+3, তার মানে -2 + 3, বোঝা গেল। এবারে দেখো কী হবে, যে এক্সের তলায় কি 36, y/15 1/1, তাহলে এবারে x সমান কত আসবে, x সমান একবার এটা নেবো, আবার y সমান একবার এটা নেবো, তাহলে x সমান x/36 সমান কত 1/1 মানে 1, তাহলে x সমান কত 36 হয়ে গেল, এবং y/15 মানে এত, মানে y সমান কত 15 হয়ে গেল, তাহলে x y এর মানটা আমরা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বার করতে হবে কি, যে এক্সটা বার করতে হবে, গতিবেগ বার করতে বলেছে, আর বার করতে বলছে দূরত্বটা, মামাবাড়ি থেকে দূরত্ব মানে এক্স হয়, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে যেটা হবে সেটা, তাহলে দেখো বাড়ি থেকে মামাবাড়ির দূরত্বটা হচ্ছে 36 × 15 কিমি মানে 540 কিমি, আর ওদের গতিবেগটা হচ্ছে 36 কিমি, যদি এক্স সমান 36 পেয়েছি মানে 36 ঘন্টায় 36 কিমি, শুধু 36 নয়, ঘন্টায় 36 কিমি, ওয়াইয়ের আমি লিখতে পারো গতিবেগটা হচ্ছে 36 কিমি/ঘন্টা, ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। আর পরবর্তী অঙ্ক চলো দেখে না যায়। তারপর দেখো আমরা বর্জ্যগণন পদ্ধতিটা শিখে গেলাম, ঠিক আছে। এবার পরবর্তী অঙ্কটা দেখো, 15 দাগের অঙ্কটা, বই দেখো তোমরা, ঠিক আছে। দেখো আমরা 15 দাগের অঙ্কটা এখানে করি। 15 দাগের অঙ্কটাতে 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক ধরে নিয়েছি x, দশম স্থানীয় অঙ্কটা y ধরে নিয়েছি, তাহলে সংখ্যাটা কত হবে বলো, সংখ্যাটা হবে 10y + x। এটা একটু বুঝতে হবে, যারা বোঝো না তারা বলে দিই কী করে হলো। আমরা যদি একটা সংখ্যা নিয়ে এরকম, দেখো যদি আমি এই সংখ্যাটা নিলাম, ধরো এখানে নিলাম 21 46 নিচ্ছি, ঠিক আছে। 46টাকে দেখো এইভাবে ভাঙতে পারি কিনা দেখো তো, 40 + 6, এটা কিন্তু 10 স্থানের অঙ্ক 4, 10 স্থানের অঙ্কের সঙ্গে 4 × 10 + 6 একক স্থানের অঙ্ক, তখন এককের অঙ্ক যদি 6 হয়, দশকের অঙ্ক যদি 4 হয়, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি সংখ্যাটি কী হবে, 4 × 10 + 6, মানে দশম স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ হবে প্লাস একক স্থানীয় অঙ্কটা, সেটা মিলে হয়ে যাবে 2 অঙ্কের সংখ্যাটা, তাই তো, সেই জন্য তাই করা হয়েছে। দেখো এখানে আমরা ধরে নিয়েছি একক স্থানীয় অঙ্কটা এক্স, আর দশম স্থানীয় অঙ্ক দিয়েছি ওয়াই, তাহলে ওয়াইয়ের সঙ্গে 10 গুণ প্লাস এক্স করলে সংখ্যাটা পেয়ে যাবো আমরা, সেটাই হয়েছে, সংখ্যাটা হয়ে যাবে এইটা, ঠিক আছে। কখনও কিন্তু এটাই হবে না একক স্থানীয় অঙ্ক, ধরো আমি তোমাকে বললাম একক স্থানীয় অঙ্ক 2, 10 স্থানীয় অঙ্ক 5, তখন তুমি সঙ্গে সঙ্গে সংখ্যাটা বলে দেবে 52, ঠিক আছে, এইভাবে বসিয়ে। আর কিন্তু যদি এরকম বলি একক স্থানাঙ্ক এক্স, দশ স্থানাঙ্ক ওয়াই, সঙ্গে সঙ্গে যদি এরকম বলো যে ওয়াই এক্স, এইটা হয়ে যাবে সংখ্যা, কিন্তু ওটা ভুল হয়ে গেল, তখন এইভাবে বলতে হবে। একটা সংখ্যা বলে নির্দিষ্ট তখন এইভাবে লেখা যায়, কিন্তু যখন নির্দিষ্ট সংখ্যা নিয়ে অনির্দিষ্ট কোনো সংখ্যা বলছো, তখন কিন্তু এই আকারে লিখতে হবে, যেটা আমি এখানে লিখেছি, দেখো বোঝা গেছে, এই 10y + x। এবার যদি এখানে দশ স্থানীয় অঙ্ক ওয়াই না দিলে আমি যদি এক্স ধরতাম, তাহলে এখানে হতো 10x + y, আর একক স্থানীয় অঙ্ক যদি ওয়াই ধরতাম, তাহলে তখন হয়ে যেত 10x + y, বোঝাতে পারলাম। এবার চলো কি শর্ত দেওয়া আছে দেখে নাও। প্রথম শর্তটা কী দেওয়া আছে এবার দেখো, প্রথম শর্ত দেওয়া আছে যে যদি 2 অঙ্কের সংখ্যা লিখবে এমন যে তার অঙ্ক দেওয়ার সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্ক দেওয়ার সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। এই যে 2 অঙ্কের সংখ্যাটা কেমন,
যার অঙ্ক দেওয়ার সমষ্টি মানে অঙ্কটা এক্স আর অঙ্ক দেওয়া হলে একটা এক্স একটা ওয়াই, তাদের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াই তার 4 গুণ অপেক্ষা 3 বেশি হবে সেই সংখ্যাটায়। এমন সংখ্যা দু অঙ্কের সংখ্যাটা কেমন, যে তার অঙ্ক দেওয়ার সমষ্টি 4 গুণ অপেক্ষা 3 বেশি। ঠিক আছে, তাহলে তাই করা হয়েছে। দেখো শর্ত অনুযায়ী দুই অঙ্কের সংখ্যাটা সমান এইটা, এই প্রথম শর্ত দেওয়া ছিল, পেয়ে গেলাম। এইটাকে আমরা একটু করে নিয়ে নিলাম, সরল করে নিলাম, নিয়ে এক্স প্লাস ওয়াই এই আকারে নিয়ে নিলাম, এক্স প্লাস 2y সমান 1। ঠিক আছে, এবারে দ্বিতীয় শর্ত কী বলেছে দেখো, দ্বিতীয় শর্ত বলেছে যদি সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করে। এবার স্থান বিনিময় মানে যে এককে ছিল সে দশকে আসবে, যে দশকে ছিল সে এককে চলে আসবে। তাহলে যেমন সেই জন্য বললাম, তাহলে এখন দশক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে কী হবে, একক স্থানাঙ্ক ওয়াই হয়, তাহলে সংখ্যাটা এটা হয়ে যাবে 10x প্লাস ওয়াই। আর সেই সংখ্যাটা কি কার সঙ্গে সমান বলছে, বলছে যদি স্থান বিনিময় করে তাহলে সংখ্যাটা যেটা হয় তা মূল সংখ্যার থেকে 18 বেশি। মূল সংখ্যাটা ছিল তো 10y প্লাস এক্স, তার থেকে 18 বেশি মানে প্লাস 18, যেহেতু বেশি বলেছে সেখানে প্লাস 18, 10y প্লাস এক্স প্লাস 18। বেশ, এখান থেকে এক্স ওয়াইয়ের একটা সমীকরণ চলে আসবে। দেখো এক্স ওয়াইয়ের একটা সমীকরণ চলে এলো, এক্স মাইনাস ওয়াই সমান 2, মানে 9 দিয়ে ভাগ করলাম, করলে চলে এলো এক্স মাইনাস ওয়াই সমান 2। তাহলে 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা পেয়ে গেলাম। এবার আমরা কি করছি, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যথাক্রমে 1 ও 2 দিয়ে গুণ করছি, করে কি পাচ্ছি দেখো, 1-এ গুণ করলে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে একই সংখ্যা, 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 2y সমান 4। ঠিক আছে, তাহলে এখানে 2yটা মিল করার জন্য এই 2 দিয়ে গুণ করা হলো, তাহলে এই দুটো বিয়োগ করে দিলে কী হয়ে যাবে, এটা যোগ করবো, বিয়োগ করবো না, এখন একটা যোগ করবো, করলে কী পাবো, এই দুটো যোগ হয়ে যাবে 0, আর যোগ করলে এটা এক্স সমান 5 পাওয়া গেল। ঠিক আছে, আর এই এক্সের মানটা আমরা যেখানে সমীকরণ বসাবো 2 নম্বর সমীকরণে বসাচ্ছি, এক্সের মানটা 2 নম্বর সমীকরণে বসালে যেটা চলে আসবে দেখো ওয়াই সমান 3। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, বলেছিল যে মইতের লেখা সংখ্যাটি কী হবে, এটা 10 স্থানীয় অঙ্ক 3 পেয়েছি, তাহলে একক স্থানীয় অঙ্ক 5 পেয়েছি, মানে 35 হয়ে যাবে উত্তরটা। ঠিক আছে, তাহলে উত্তরটা হয়ে গেল এইটাই। এবার দেখো 16 দাগের অঙ্কটা একই রকমভাবে ধরে নিয়েছি, 2 অঙ্কের সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক এক্স, 10 অঙ্ক ওয়াই, তার সংখ্যাটি হবে 10y প্লাস এক্স। এই পর্যন্ত ঠিক আছে। প্রথম শর্ত বলে দিয়েছে অঙ্ক দুয়ের সমষ্টি হলো 14, এটাই তাহলে প্রথম শর্তটা ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান 14। ঠিক আছে, এবারে দেখো, এবারে দ্বিতীয় শর্ত কি বলেছে, এখন সংখ্যাটি থেকে যদি 29 বিয়োগ করা হয়, বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে, 10 স্থানীয় অঙ্ক কত হবে, এটা বোঝো ভালো করে। যদি 29 বিয়োগ করি তাহলে কত হয় দেখো, একক স্থানীয় অঙ্কটা হয় 10 প্লাস এক্স মাইনাস 9 সমান যেটা হবে সেইটা, এবং 10 স্থানীয় অঙ্কটা হয় এইটা ওয়াই মাইনাস 1 মাইনাস 2 সমান হয়ে যায় ওয়াই মাইনাস 3। এবার অনেকের প্রশ্ন হচ্ছে এটা কী করে হলো, একক স্থানীয় অঙ্কটা ওটা কী করে হলো, আর 10 স্থানীয় অঙ্ক বা ওটা কী করে হলো। ঠিক আছে, এইটা বুঝতে হবে ভালো করে, না বুঝলে কিন্তু অঙ্কটা পারবে না। চলো দেখে নেওয়া যাক এটা কী করে হলো। দেখো কারণটা হচ্ছে, এখানে যে কারণে ওটা হলো দেখো, সেটা হচ্ছে যে একক স্থানীয় 29 বিয়োগ করে কোনো একটা সংখ্যা থেকে দেখো 29 বিয়োগ করো। আমি ধরো আমার সংখ্যাটা ধরো এইটা 52 বা 58 ধরলাম, সেখান থেকে আমি 29 বিয়োগ করছি। বিয়োগের নিয়মটা কি, বিয়োগের নিয়ম যেহেতু নিচে যদি বড় ছোটো থেকে বড় যখন বিয়োগ হয়, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো বিয়োগ হলে তো সহজ, কিন্তু ছোটো থেকে বড় যখন বিয়োগ হয়, এখানে দেখো 8, 9টা বড়, 8টা হলো ছোটো, বিয়োগ করে তখন কী হয়, তখন এর থেকে ধার নিতে হয় 10, তাই তো 10 ধার নিতে হয়, নিলে কত হবে 18, 10 ধার নেওয়া মানে 1 বিয়োগ চলে যাবে এর থেকে, তো এটা তখন 4 হয়ে যাবে, এটা তখন হয়ে যাবে 9। তাহলে তখন আমরা কী করবো, 9 বিয়োগ করলে এটা হবে 0, আর তার যদি 1 ধার নিতেন তারপরে 4 থেকে এইটা বিয়োগ হয়ে যাবে, তাই তো নিয়ম। সেই জন্য আমার সংখ্যাটা তো এইটাই ছিল, সংখ্যার একক স্থানীয় অঙ্ক এইটা, 10 স্থানীয় অঙ্ক ওইটা, আমরা একক স্থানীয় অঙ্কটা আমরা ধরে নিয়েছি এক্স, আর 10 স্থানীয় অঙ্কটা ওয়াই। তাহলে এখন 29 যদি সংখ্যাটি থেকে 29 যদি বিয়োগ করি তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হবে, একক স্থানীয় অঙ্কটা হবে, একক স্থানীয় অঙ্কটা কী করে পাবো দেখো, বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো, এই যে সংখ্যাটা পাবো তার একক স্থানীয় অঙ্কটা কী হবে দেখো, আমি এখানে ভালো করে একটু বোঝার চেষ্টা করো, আমি 8 না দিয়ে অন্য করে দিলে ভালো করে বুঝতে পারবে। ধরো এখানে 7 দিলাম আর 2 9, তাহলে একক স্থানীয় অঙ্কটা কত হচ্ছে দেখো, একক স্থানীয় অঙ্ক এখানে যদি 1 এখান থেকে নিয়ে নিই, মানে 10 নিয়ে নিচ্ছি, এটা 17, তার মানে এটাই 17 আসবে, আর এটা হয়ে গেল 4। দেখো 17 হলো, 17টা কী করে হচ্ছে দেখো, 10 প্লাস এক্স, 10 প্লাস এইটা 7টা যোগ করে একক স্থানীয় অঙ্কটা যেটা হচ্ছে 10 প্লাস 7, দেখো 10 প্লাস 7 থেকে 9 বিয়োগ করে এখানে কত আসবে,
এই 17 থেকে 9 যদি বিয়োগ করি কত হবে? 9 10 মানে 8 হবে। 9 10 11 12 13 14 15 16 17 8 মানে 8 হচ্ছে। এই 8 সংখ্যাটা কী করে হচ্ছে দেখো, কী করে হচ্ছে 10 প্লাস একক স্থানীয় অঙ্ক 7 মাইনাস 9 করে। দেখো 10 প্লাস 7 মানে 9, তাহলে একক স্থানীয় অঙ্ক এখানে যেটা লিখেছি, একক স্থানীয় অঙ্কটা কী হবে যেটা লিখেছি 10 প্লাস এক্স যে সংখ্যাটা তার একক স্থানীয় অঙ্কটা মাইনাস 9, বুঝা গেল? যে সংখ্যাটা পাবো মানে ওই সংখ্যাটা থেকে যদি 29 বিয়োগ করে যে সংখ্যাটা পাবো, প্রাপ্ত সংখ্যাটি বলেছে, যে সংখ্যাটি পাচ্ছি তার একক স্থানীয় অঙ্কটা এটাই হবে। এখানে যেমন আমরা একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়ে বলে দিলাম, 57 থেকে যখন 29 বিয়োগ করছি যে সংখ্যাটা পাচ্ছি এটা কত হচ্ছে 8, এখানে হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাই তো, মানে 28। 57 থেকে 29 বিয়োগ করলে 28 পাচ্ছি। তাহলে 28-এর যে একক স্থানীয় অঙ্কটা কী করে হচ্ছে, সেটা হচ্ছে এটার সঙ্গে 10 প্লাস এই একক স্থানীয় অঙ্কটা মাইনাস 9 করে, তাই না? সেই জন্য একক স্থানীয় অঙ্ক। আর 10 স্থানীয় অঙ্কটা কী করে হচ্ছে দেখো, 10 স্থানীয় অঙ্কটা হচ্ছে এই যে সংখ্যাটা 10 স্থানীয় অঙ্ক যা ছিল তার থেকে 1 বিয়োগ ছিল ওয়াই, তার থেকে 1 বিয়োগ করলে কত হয় ওয়াই মাইনাস 1, তার সঙ্গে সেখান থেকে আবার এই 2টা বিয়োগ হবে, মাইনাস 2 বিয়োগ করে তবে তো 2 হচ্ছে। তাহলে ছিল 5, তার থেকে 1 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2, বুঝে গেল? তার মানে ওয়াই মাইনাস 1 মাইনাস 2, সেই জন্যে এই 10 স্থানীয় অঙ্কটা তাই হয়েছে। দেখো ওয়াই মাইনাস 1 মাইনাস 2 মানে ওয়াই মাইনাস 3, বুঝে গেল? এইভাবে আমরা পেয়ে গেলাম যে প্রাপ্ত যে সংখ্যা তার এইটা। এবারে কেন এটা বার করলাম দেখো, বার করলে শর্তটা কী দেওয়া আছে দেখো ভালো করে, শর্তটা দেওয়া আছে দ্বিতীয় শর্ত 16 দাগে বলেছে যে যদি আমরা সংখ্যাটি থেকে মানে যে সংখ্যাটা নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি থেকে যদি আমরা 29 বিয়োগ করি তাহলে অঙ্ক দুটি সমান হয়, মানে যে সংখ্যা পাবো তার অঙ্কটাই সমান, মানে এইটা সমান, তাই দেওয়া আছে। তাহলে x+1 এই একক স্থানীয় অঙ্ক আর 10 স্থানীয় অঙ্কটা সমান বলেছে, তাহলে একক স্থানীয় অঙ্ক x+1 সমান 10 স্থানীয় অঙ্ক y মাইনাস 3, বোঝা গেল? এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, 1 নম্বর, আর এখান থেকে এটা সাজিয়ে লিখলে 2 নম্বর সমীকরণ। আর এই দুটো সমীকরণ সমাধান করলে হয়ে যাবে, আমাদের এক্স এর মানটা পেয়ে যাবো। আর সমাধানের নিয়ম তো আমরা 4টে নিয়ম শিখেছি, তার যে কোনো একটা নিয়ম করলে হয়ে যাবে। এবার এটা একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি, দেখে নাও কী করা হয়েছে আমাদের, এটা আর বলছি না বিস্তারিত, ঠিক আছে? এবার চলো 17 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে। 17 নম্বর অঙ্ক ধরে নেওয়া হয়েছে যে স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ হচ্ছে x মাইল পার ঘন্টা, আর স্রোতের গতিবেগ y মাইল পার ঘন্টা ধরে নেওয়া হলাম। তাহলে স্রোতের অনুকূলে বেগ কি হয়, যে নৌকা স্থির জলে বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়, স্থির জলের বেগ কত x, স্রোতের বেগ y, তাহলে x+y মাইল পার ঘন্টা হবে। আর স্রোতের প্রতিকূলে বেগ কত হবে, স্থির জলের বেগের থেকে নৌকার বেগের থেকে ওই স্রোতের বেগটা বিয়োগ দিতে হয়, তাহলে x-y মানে এত মাইল পার ঘন্টা, ঠিক আছে? এবার প্রথম শর্তটা দেখে নাও, প্রথম শর্তটা কী বলেছে সেটা দেখে নাও। প্রথম শর্তটা কী বলেছে 17 দাগে, প্রথম শর্ত বলেছে যে স্থির জলে বলেছে যে রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে এই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। তার মানে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়েছে, ওই পথ গিয়েছে আবার এই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এসছে। সেই জন্য আমরা কী করেছি দেখো, প্রথম শর্তটা কি, প্রথম শর্ত হচ্ছে x+y সমান, মানে স্রোতের অনুকূলে যে বেগটা সেই বেগটা কি হচ্ছে 30/6, স্রোতের অনুকূলের বেগ হচ্ছে x+y, সেইটা সমান এটা 30/6 কেন হলো, স্রোতের অনুকূলে কতটা গিয়েছে 6 ঘন্টায় 30 মাইল গিয়েছে, তাহলে বেগটা কত হবে স্রোতের অনুকূলে 30/y, মানে বেগ মানে কি দূরত্ব বাই সময়, দূরত্বটা হলো 30 মাইল আর সময়টা 6 ঘন্টা, তাই সেই জন্য 30/6 এইটা হলো স্রোতের অনুকূলে বেগ। আর স্রোতের অনুকূলে বেগ তো আগে x+y পেয়ে গেছি, তাহলে x+y সমান এটা হয়ে যাবে 30/6, এই একটা পেয়ে গেলাম সমীকরণ, তাহলে x+y সমান 5, এটা সমীকরণ। আর দ্বিতীয় শর্তটা কি বলেছে, দ্বিতীয় শর্তটা যেটা বলেছে দেখো, দ্বিতীয় শর্ত বলেছে যে স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে আসছে, ওই 10 ঘন্টা কতটা দূরত্ব, ওই 30 মাইল দূরত্ব, একই পথ বলেছে, তাহলে স্রোতের প্রতিকূলে বেগ তো x মানে y, সেটার সমান এখান থেকে কত পাচ্ছি বেগ 30 মাইল গিয়েছে 10 ঘন্টায়, মানে 30/10, তার মানে 3, তাহলে x-y সমান 3, এই দুটো সমাধান করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? সমীকরণটা দেখে নিই সমাধানটা এবারে, চলো দেখো এইটাই হচ্ছে সেইটা, যে ওই এক্সের মানটা বসিয়ে ওয়াই মানটা পেয়ে গেলাম, আর স্থির জলের নৌকার বেগ তাহলে 4 মাইল পার ঘন্টা, আর স্রোতের বেগটা পেয়ে গেলাম
1 মাইল পার ঘন্টা। ঠিক আছে, এবার দেখো 18 অঙ্কটা। 18 অঙ্কটা ধরে নেওয়া আছে ট্রেনটির গন্তব্যস্থানে পৌঁছাতে সময় লাগে x ঘন্টা, আর ট্রেনটির পূর্বের বেগ ছিল y কিমি পার ঘন্টা। তাই ট্রেনটি মোট এক্স ওয়াই কিমি পথ চলেছিল। কেননা ট্রেনটার সময় লাগছে অত, সময় এত আর বেগ এত, সময় আর বেগ গুণ করলে দূরত্ব পেয়ে যায়। তাহলে XY কিমি পথ চলেছিল, এটাই আমাদের জানতে চেয়েছে কত কিমি পথ চলেছিল আর ট্রেনটির বেগ কত ছিল, পূর্বের বেগ, তাই তো, সেটাই জানতে চেয়েছে। তো সেটাই তো একটা ধরে নিয়েছি, একটা পেয়ে গেলাম এইটা। এবারে দেখো এইটা কী করে পেলাম দূরত্বটা, কারণ গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বা সময়, তাহলে দূরত্ব সমান কত হবে, গতিবেগ ইন্টু সময়, তাই গতিবেগ ইন্টু গতিবেগ আর দূরত্বটা মিলে হয়ে গেল XY কিমি পথ এত চাপ। ঠিক আছে, তাহলে এবার দেখো প্রথম শর্ত অনুসারে কী হবে, দেখো প্রথম শর্তটা কী বলেছে আগে দেখে নেওয়া যাক। 18 দেখে প্রথম শর্তটা কী বলেছে। প্রথম শর্তটা বলেছে যে হাওড়া স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে এবং তারপর পূর্বের বেগের 3/5 বেগে চলে নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। ভালো করে খেয়াল করো, নির্দিষ্ট সময় কত ধরে নিয়েছি আমরা, ওই গন্তব্যস্থানে পৌঁছাতে সময় লাগে কত ধরেছি, x ঘন্টা, তার নির্দিষ্ট সময় হলো x ঘন্টা, তাতে কতটা বেশি হয়েছে, 3 ঘন্টা বেশি লেগেছে, 3 ঘন্টা পরে সে গিয়ে, তাহলে নির্দিষ্ট সময়ের পরে মানে x+3 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, এবার সেইটা কার সঙ্গে সমান হচ্ছে দেখো, সেইটা পুরো যাত্রাপথে কী কী ঘটনা ঘটেছে। প্রথমে যেখান থেকে শুরু করেছে সেখান থেকে 1 ঘন্টা পরে একটা বিশেষ কারণের জন্য আরও 1 ঘন্টা দেরি হয়েছে, তাহলে 1+1 এই সময়টা লাগলো। তার সঙ্গে কতটা পথ, তার সঙ্গে কি যোগ হবে এইটা যে পূর্বের বেগের 3/5। ভালো করে দেখো, পুরো যাত্রাপথটা তো আমরা ধরে নিয়েছি EXY, তাই না, মানে সময়টা x আর বেগটা y, তাহলে পুরো যাত্রাপথটা হয় XY মিটার। ঠিক আছে, এই পুরো যাত্রাপথের এখান থেকে শুরু করে 1 ঘন্টা পর এতটা গিয়েছে, 1 ঘন্টা কতটা, এতটা 1 ঘন্টায় আমরা ওদের গতিবেগ ধরে নিয়েছি কত, y কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যাবে, y কিমি যাবে, তাই তো, 1 ঘন্টায় y কিমি গেছে। 1 ঘন্টা যাওয়ার পর আবার বিশেষ কারণের জন্য 1 ঘন্টা দেরি করেছে, তারপরে এখান থেকে এইটুকু গেছে, এখান থেকে এইটুকু দূরত্বটা এখন কতটা পড়ে আছে, পুরোটা যদি x হয় এখান থেকে দূরত্ব, তাহলে XY - y এত দূরত্ব। এই দূরত্বটা কত বেগে গেছে বলছে, সেই দূরত্ব গেছে 3/5 বেগে, পূর্বের বেগের 3/5। পূর্বের বেগ ছিল কত, y, তার 3/5 মানে 3/5, মানে 3y/5 এই বেগে গিয়েছে এই দূরত্ব। এই বেগে যদি দেয় এই দূরত্ব, তাহলে সময়টা কত লেগেছে, সময়টা লেগেছে এই দূরত্ব বাই বেগ করলে সময় পেয়ে যাব, তার মানে XY - y/3y/5, সেটাই আমরা এখানে করেছি। দেখো সেই জিনিসটাই আমরা এখানে করেছি, এই XY - y/3y/5 বোঝা গেল। টোটাল সময় তাহলে এত লেগেছে, আর এটা টোটাল সময় তো এটাই ছিল, বলেছে টোটাল সময়ের থেকে 3 ঘন্টা পরে গেছে, আগে নির্দিষ্ট সময়ের থেকে, সেই সময়টাতে এতটা লেগেছে, সেইটা সমান তাহলে এইটা x+3 সমান এটা পেয়ে গেলাম, বোঝা গেল। এবার এখান থেকে আমরা x+1 মানে x+y আকারে নিয়ে যাচ্ছি আমরা। দেখো এটা করলে শেষ পর্যন্ত সরল আকার করলে পাচ্ছি যে 4y সমান xy, এই সমীকরণটা পেয়ে গেলাম। ঠিক আছে, দ্বিতীয় শর্ত অনুযায়ী ভালো করে দেখো, দ্বিতীয় শর্তটা বোঝার চেষ্টা করো। দ্বিতীয় শর্তটা কি বলেছে, দ্বিতীয় শর্ত বলেছে যদি বিশেষ কারণটি পূর্ব স্থান থেকে আরও 50 কিমি দূরে ঘটতো। দেখো এবার একটু বোঝার চেষ্টা করো, পূর্ব স্থান থেকে আর 50 কিমি দূরে, এইটাই তো পুরোপুরি সেই দূরত্বটা XY। এবার এখানে এসে থেমেছে, এখানে প্রথমে 1 ঘন্টা পরে এখানে এসে বিশেষ কারণটা ঘটেছিল, আর বিশেষ কারণটা যদি এর থেকে 50 কিমি দূরে হতো, ধরো এই পর্যন্ত, তখন তাহলে এই যে y+ এই পর্যন্ত তো 1 ঘন্টা সময় লেগেছে, তাহলে এই 50 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে, তার বেগটা কত ছিল, তখনও পর্যন্ত বেগ ছিল y কিমি, এই পর্যন্ত আসার বিশেষ কারণটা তো এইখানে ঘটেছে। এইবারে এই দ্বিতীয়বারের ক্ষেত্রে বিশেষ কারণটা 50 কিমি দূরে ঘটেছে, তাই যদি হয় তাহলে এই 50 কিমি দূরত্বটা জন্য কত সময় লাগবে তাহলে 50/y, তাই তো, এই সময়টা লাগবে। আর এখান থেকে এইটুকু 1 ঘন্টা সময়, আর এখান থেকে এইটা 50/y, তাহলে 1+y, সেটা হয়েছে দেখো 1+y, এখানে কি আসবে, এখানেও সেই জন্য 1+y এর সঙ্গে তারপরে কি, যে 1 ঘন্টা দেরি করেছে, তাই তো, এখানে বলেছে 1 ঘন্টা দেরি হয়েছে, বিশেষ কারণের জন্য 1 ঘন্টা দেরি, সেই জন্য 2 হয়ে যাবে, 2 + 50/y হলো। তারপরে এইটা কি করে এলো দেখো, এটা একটু বোঝার চেষ্টা করো।
বোঝার ব্যাপার আছে। এখান থেকে এই পর্যন্ত হয়ে গেল, এখানে বলছে 50 কিমি দূরে ঘটনা ঘটেছে বলে, তাহলে এখান থেকে এইটুকু দূরত্বটা তাহলে কতটা? এখান থেকে এই পর্যন্ত যদি এক্স হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হবে 50, 1 ঘন্টার সময় তো এখানে এটা তো ওয়াই কিমি, তারপর এটা 50 কিমি, তাহলে এক্স ওয়াই থেকে বিয়োগ হবে এই ওয়াই প্লাস 50, মানে ওয়াই প্লাস 50টা বিয়োগ হবে, মানে এই দূরত্বটা এখনও বাকি আছে যেতে। তাহলে এই দূরত্ব যেতে তাহলে কত সময় লাগবে তার? এই দূরত্ব যেতে এই দূরত্ব সে কীভাবে গেছে? ওই 3/5 ওই বেগে গেছে, তাই তো? ওই 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 বেগে গেছে, ওই পূর্বের বেগে 3/5 বেগে গেছে। তাই যদি হয় তাহলে এটা 3y/5 হয়ে যাবে, 3y/5। এই জন্য এখানে দেখো, এই জন্য এটা হয়েছে 5 ইন্টু, মানে 3y/5 একেবারে এটা অতটা না লিখে এই 5 ইন্টু, এটা যদি আমরা করি দেখো এটা কী করে হলো, এই 3y/5 এটা করলে তাহলে 5 উপরে চলে যাবে, এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 50 থাকবে, আর উপরে 5 আর নিচে তাহলে 3y থাকবে, তাই না? সেই জন্য এটাই করা হয়েছে, দেখো 5 ইন্টু এইটা বাই 3y। এবার দেখো বন্ধুরা, এখানে এটা তো আমরা দেখলাম এই দিকটা কী করে হলো, 2 + 50/y 5 ইন্টু এক্স ওয়াই, এই যে রাশিমালাটা এটা কী করে হলো আমরা বুঝলাম। এবার এই বামপক্ষে এটা কী করে হলো দেখো, এখানে তো বলেছিল বামপক্ষে দ্বিতীয় যে শর্তটা বলেছিল কি, যে পূর্ব স্থান থেকে যদি আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো ঘটনাটি ঘটতো, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট আগে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থানে পৌঁছাতো। 1 ঘন্টা 20 মিনিট মানে সেটা তাহলে কত মিনিট? 1 ঘন্টা 20 মিনিট সমান সেটা কত ঘন্টা? ঘন্টাতে আমাদের সময়টা নিয়ে যেতে হবে। 1 ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা, 1 + 20 মিনিট মানে হচ্ছে 1/3 ঘন্টা, ঠিক আছে? তাহলে 1 + 1/3 হলে কত হয়? 4/3। সেই জন্য দেখো 4/3 ঘন্টা এখানে। টোটাল কত ছিল? টোটাল গন্তব্যস্থল মানে প্রথম শর্ত অনুসারে কী ছিল? প্রথম শর্ত 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাতো, এক্স প্লাস, সেজন্য এক্স প্লাস 3। নির্দিষ্ট সময় তো ছিল এক্স ঘন্টা, নির্দিষ্ট সময়ে পৌঁছালে যদি কোনো কিছু না ঘটতো তাহলে এক্স ঘন্টাতে পৌঁছাতে পারতো, কিন্তু প্রথম শর্তটার ক্ষেত্রে কী ঘটেছে? 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছাতে। এবার বলেছে যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরও 50 কিমি দূরবর্তী স্থানে হতো তাহলে ট্রেনটি আগের চেয়ে মানে ওই এক্স প্লাস 3 চেয়ে আরও 1 ঘন্টা 20 মিনিট পূর্বে পৌঁছাতে, মানে সেই জন্য বিয়োগ হচ্ছে এক্স প্লাস 3 মাইনাস 4/3। 4/3টা হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে 4/3 ঘন্টা হয়। বোঝাতে পারলাম? তাহলে ওইটাই, ওই সময়টাই সমান, তো ওই ডান দিকে ওই সময়টার সঙ্গে সমান, সেই জন্য ওটা সময় করা আছে। তারপরে এবারে এইটাকে আমরা সরল করেছি, করে আসতে এটা একটু সরল করে নেওয়া হয়েছে, করে নিলে কী চলে আসবে দেখো, এটাই আসবে সরল করলে 2y + 50 সমান xy। এই দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এই দুটো সমীকরণকে সমাধান করলে হয়ে যাবে আমাদের কাজ। দেখো 2y + 50 সমান xy, আর এই দুটো সমীকরণকে আমরা সমাধান করলে আমাদের উত্তরটা পেয়ে যাব। সমাধানটা আর বিস্তারিত বলছি না, এটা তো এই নিয়মগুলো আমরা বলে দিয়েছি। এবার দেখে নাও শুধু। এইখানে একটা জিনিস বলি, এখানে এক্স ওয়াইয়ের মান তুলনা করা হয়, যদি এক্স ওয়াই সমান যেহেতু দেওয়া আছে ওইটা, সেই জন্য এক্স ওয়াইয়ের মানটা তুলনা করা হয়েছে। তুলনা করে ওয়াইয়ের মান প্রথমে বার করে, তারপর ওয়াইয়ের মানটা একটা সমীকরণে বসিয়ে এক্সের মান পাওয়া গেছে, ঠিক আছে? ট্রেনটি মোট অতটা দূরত্বে যাবে, 4 ইন্টু এক্স ওয়াই কিমি, তো তাহলে 4 ইন্টু 25 মানে 100 কিমি পথ এত চলেছিল। ট্রেনটির পুরো বেগ ছিল 25 কিমি/ঘন্টা। ব্যাস। এবার 19-এর দাগের অঙ্কটা দেখে নাও। 19-এর দাগের অঙ্কটা যেটা বলেছে, ধরি মৌসুমীর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক এক্স আর দশস্থানীয় অঙ্কটা ওয়াই, এটা ধরে নিলাম। তাহলে সংখ্যা দিতে হবে, এটাই দশস্থানীয় অঙ্ক যেহেতু এটা 10y + x, এটা তো হবে জানি। আর প্রথম শর্তটা কী বলেছে দেখো, 19-এর দাগে প্রথম শর্ত বলেছে, এটা গুরুত্বপূর্ণ, যে দুই অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে যদি ভাগ করা যায়, অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ, এই দুই অঙ্ক সংখ্যা, এই পুরো সংখ্যাটা এইটা, তাকে আমরা সমষ্টি দিয়ে ভাগ করছি। অঙ্ক দুটির সমষ্টি ভাগ করা মানে, তাহলে এটা হলো ভাজক, তাহলে ভাগফল হবে 6, ভাগশেষ হবে 6, ভাগফল 6, ভাগশেষ 6, তাই ভাজকের সঙ্গে ভাগফল গুণ প্লাস 6 করলে কি ভাজ্যটা পাওয়া যায়। এইটাকে তো এইটা দিয়ে ভাগ করছি, তাই না? তাহলে এইটা সমান তো এটা পাবো, সেটাই সেই ভাজ্য ভাজক ভাগফল, সেই সূত্র অনুযায়ী এটা হয়ে গেল, ঠিক আছে? আর দ্বিতীয় এখান থেকে আমরা কী পেয়ে গেলাম, এই আকারে নিয়ে গেলাম, দেখো এক্স ওয়াই আর ধ্রুবক পদ, এই আকারে একটা সমীকরণ হয়ে গেল। এবার দ্বিতীয় শর্ত অনুসারে দেখো, দ্বিতীয় শর্ত অনুসারে যে এইটাই হয়ে যাবে। দ্বিতীয় শর্ত বলেছে এইটাই, যদি অঙ্ক দুটি স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টিতে যদি ভাগ করি, এক্স প্লাস ওয়াইতে যদি ভাগ করি, তাহলে কী হবে, 4 ভাগফল 9 ভাগশেষ থাকবে। তাহলে ভাগফলের সঙ্গে ভাজ্য গুণ প্লাস ভাগশেষ করলে
ধার্যটা পেয়ে যাবো। এইটাই দ্বিতীয় শর্ত হয়ে গেল, বোঝা গেল? এটা হলো দ্বিতীয় শর্ত। এবার এই দুটো আমরা এখান থেকে সমীকরণটা সরল করলাম, করে নিলে এই দুটো সমীকরণকে আমরা সমাধান করব। এইভাবে কেন লিখেছি, এক্স ওয়াই আর ধ্রুবক পথ এইভাবে লিখেছি, একটা বর্জনীয় পদ্ধতিতে সমাধান করবো। বর্জনীয় পদ্ধতি আমরা জানি, এই বর্জনীয় পদ্ধতিতে আমরা এখানে সমাধান করব। দেখো সমাধান করার নিয়মটা কী ছিল বর্জনীয় পদ্ধতি, এই এক্সের তলায় কোনটা বসবে, এক্সের তলায় এক্স বাদ দিয়ে যেটা আসে ওয়াইয়ের এইটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তাই হচ্ছে। দেখো তারপরে 6 শেষ, ওয়াইয়ের তলায় বসবে 6-এর সঙ্গে 2 গুণ, তারপরে এখান থেকে এটা যাবে -3-এর সঙ্গে -5 গুণ, তাই হয়েছে। তারপর 5 থেকে কোথায় চলে আসবে, -5 থেকে ওয়াই চলে আসবে, আর 2 থেকে 4 যাবে, 2 থেকে 4 গুণ, ব্যাস তাই হয়েছে। আর এগুলো যোগ বিয়োগ করে নেওয়া আছে। দেখো এক্স সমান এটা সমান এক্স সমান পেয়ে গেলাম 6, ওয়াই সমান 9, তার মানে মৌসুমীর সংখ্যাটি হবে 9 6। এক্স মানে হচ্ছে একক স্থানাঙ্কটা 6, 10 স্থানাঙ্ক 9, যে তাহলে 9 6 হবে, ঠিক আছে। সংখ্যাটির মৌসুমীর সংখ্যাটি হবে এটা। 20 অঙ্কটা আমি পড়ছি। দেখো 20 অঙ্কটা বলছে ফরিদাবাবু কয়েকটি বাসকে কমলালেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাসকে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাস্ক কম লাগে, আবার তিনি যদি প্রত্যেকটি বাসকে 5টি কমলালেবু কম রাখেন তাহলে একটি বাস্ক বেশি লাগে। তাহলে সমীকরণ গঠন করে হিসাব করি ফরিদাবাবুর কাছে কতগুলি কমলালেবু এবং কতগুলি বাক্স ছিল। দেখো কীভাবে করা হয়েছে, ধরে নিয়েছে ফরিদাবাবুর কাছে ওয়াইটি বাস্ক ছিল এবং প্রতিটিতে এক্সটি করে কমলালেবু রাখা যায়, এইটাই ধরে নেওয়া হয়েছে। ধরে নেওয়া হয়েছে যে প্রতিটিতে কতগুলো কমলালেবু রাখা যায় এক্সটি করে। তাহলে মোট কমলালেবুর সংখ্যা কত হবে, দেখো ওয়াইটি বাস্ক প্রতিটিতে এক্সটি হলো কতগুলো কমলালেবু, এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই কমলালেবু মানে এক্স ওয়াইটি কমলালেবু মোট তার ছিল, ঠিক আছে। এবারে কী করা আছে, প্রথম শর্ত কী বলা আছে, দেখো বলেছে যদি মানে সেই কমলালেবুগুলো বাস্কে রাখতে গিয়ে তিনি যদি প্রত্যেকটি বাস্কে 20টি কমলালেবু বেশি রাখেন, প্রত্যেকটি বাস্কে ধরে কটা এক্সটি করে, প্রতি বাসে এক্সটি করে কমলালেবু রাখা যায়। এবার যদি এক্স জায়গায় যদি 20টি করে বেশি ধরা হয়, এবারে আমরা কল্পনা করে নিচ্ছি যদি রাখা যেত 20টি বেশি এক্স প্লাস 20, তাহলে কটা কম লাগতো, তাহলে বলা হচ্ছে যে 3টে বাস্ক কমে যেত, 3টে বাস্ক কম লাগতো, তাহলে 3টে ওয়াই থেকে 3টে কমে যাবে, তাহলে ওয়াই -3, তাহলে তখন কমলালেবুর সংখ্যা কত হতো, সেই এক্স ওয়াই থাকতো, কমলালেবুর সংখ্যা তো সমান এক্স ওয়াই। সেই জন্য এই বাস্ক সংখ্যার বাস্ক সংখ্যা যেটা বাস্ক সংখ্যার সঙ্গে প্রতিটি বাস্কে কটা করে সেটা গুণ করলে আমরা পেয়ে যাবো কমলালেবুর সংখ্যা, তাই হয়েছে। সেটা সমান তো এক্স ওয়াইয়ের সঙ্গে সমান হয়ে গেল, বোঝা গেল। এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। দ্বিতীয় শর্ত অনুযায়ী কী বলেছে, যদি 5টা যদি অর্থাৎ 20টা যদি বেশি রাখা যায়, এবার যদি 5টা যদি কম রাখা হয়, প্রতিটি বাস্কে 5টি করে 5টি কমলালেবু কম রাখা হয়, তাহলে বলছে বাস্কটা একটা বেড়ে যায়, বা একটা মানে কম কম যদি রাখছি তাহলে আরও বাস্কটা আরও একটা বেড়ে যেত, তাহলে বেড়ে যায় মানে y+1। আর প্রতিটি বাস্কে যদি x+5টি করে রাখা হয় তাহলে কমলালেবুর সংখ্যা কত হবে, এই গুণফলটা মানে সেটা সমান তো এক্স ওয়াই, কমলালেবুর সংখ্যা তো সমান থাকবে, একই যা ছিল তাই ছিল, সেটাকে নিয়ে এই করা হচ্ছে, তাহলে সেটা সমান এক্স ওয়াই হয়ে গেলো। আর এটাকে আমরা সাজিয়ে দিয়ে করলাম x-5y সমান 5 পেয়ে গেলাম, ঠিক আছে। এই দুটো সমীকরণকে আমরা বর্জনীয় পদ্ধতিতে সমাধান করব। সবসময় বর্জনীয় পদ্ধতিতে করলে সবসময়ের জন্য এই ক্রমটাকে একই রাখতে হয়, এক্স ওয়াই ধ্রুবক পথ এক্স ধ্রুবক পথ, ঠিক আছে, এবং সবগুলোকে একই পক্ষে নিয়ে আসতে হয়, হয় বাম পক্ষ নয় ডান পক্ষ, একই পক্ষে নিয়ে গিয়ে তারপরে দেখো এক্স ওয়াই, সেজন্য প্রথমে এক্স তার ওয়াই তারপর 1 বাই এটা এইভাবে করতে হয়, ঠিক আছে। সেজন্য এখানে আর ওগুলো দেখায়নি, সেটা একেবারে ডাইরেক্ট গুণ করে দিয়েছি। দেখো তাহলে কোনটা কোনটা গুণ করবো, 20-র সঙ্গে 5 -5 গুণ মানে -100 হয়ে গেল, মাইনাস এবার কী হবে, 20-র সঙ্গে 5 গুণ করেছি 20-র সঙ্গে, তাহলে এবার এটার সঙ্গে এটা গুণ হবে, -5 আর -60 গুণ করলে কত, প্লাস 5×4 = 300 হয়ে গেল। তারপরে আবার 60 থেকে এক্সের সহ কত 1, তাহলে -60-এর সঙ্গে 1 গুণ করে -60, ঠিক আছে। -15 কেন হলো, এই -5-এর সঙ্গে এইটা গুণ হয়ে যাবে, -5 -3 গুণ করলে +15 হয়ে যায়, এখানে তো মাইনাস লিখতে, তাহলে +15 হয়ে গেল। 1 বাই তারপরে 15, তারপর এটার সঙ্গে কোনটা চলে আসবে, এটা চলে আসবে, ঠিক আছে। এটার সঙ্গে এটা এক্সের বিপরীতে যেটা, তাহলে -3 -5 মানে 15, আর এখান থেকে এইটা 20-র সঙ্গে 1 গুণ, তাহলে 15 - 20, ওখান থেকে মানগুলো পেয়ে যাবে। দেখো পরপর এক্স ওয়াইয়ের মান পেয়ে গেলাম। তাহলে ফরিদাবাবুর কাছে কটা বা কমলালেবু ছিল, এক্স ওয়াইটি মানে এক্স ইন্টু ওয়াই গুণ করলে কত হয়, 1200টি কমলালেবু ছিল, এবং বাস্ক ছিল কটা, 15টি বাস্ক তার কাছে ছিল, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের অঙ্ক, যেগুলো বাকি ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে।
এটা কমপ্লিট করে ফেললাম। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে শুভেচ্ছা জানাই। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো আর ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে তোমাদের আরও পড়াশোনাটা ভালো হবে। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।